অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক ঘিরে রাজনৈতিক মহল তো বটেই, সাধারণ মানুষের মধ্যে আগ্রহ দেখা দিয়েছে। আগামীকাল শুক্রবার লন্ডনের একটি হোটেলে স্থানীয় সময় সকাল ৯টা থেকে ১১টার মধ্যে এই বৈঠকটি হওয়ার কথা রয়েছে। কি হতে যাচ্ছে এই বৈঠকে, কোন কোন বিষয়গুলো প্রাধান্য পাবে এই বৈঠকে, সেই বিষয় নিয়ে সমকাল সংবাদ পর্যালোচনায় বিস্তারিত জানাতে আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সমকালের সিনিয়র রিপোর্টার কামরুল হাসান, আর সঙ্গে আছি শাহাদাত তনিম। কামরুল হাসান, সমকাল সংবাদ পর্যালোচনায় আপনাকে স্বাগত জানাচ্ছি। সমকাল সংবাদ পর্যালোচনায় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে ধন্যবাদ। আপনার কাছ থেকে একটু জানতে চাই, একটি বিষয় নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা হচ্ছে। অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠক হবে আগামীকাল। এটি নিয়ে আপনি কি তথ্য আছে আপনার কাছে একটু জানাবেন আমাদেরকে। মূলত হচ্ছে মানে ফ্যাসিবাদ সরকার পতনের পর দীর্ঘ 10 মাস এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছেন। তো বিএনপি হচ্ছে বাংলাদেশের এখন সবচেয়ে বড় রাজনৈতিক দল। তো সেই দলের একজন যে প্রধান যে কাণ্ডারি বলা হয় বা প্রধান যে নেতা, তার সঙ্গে এই বৈঠকটা খুব বহুল কাঙ্ক্ষিত আর কি। তো আমাদের জানা মতে যে সরকারের তরফ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সঙ্গে এই বৈঠকের বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়, কিন্তু মাঝখানে আপনার সিটি কর্পোরেশনের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে জটিলতা যেটা তৈরি হলো ইশরাক হোসেনকে নিয়ে, সেটার কারণেই আসলে এটা একটু দেরি হচ্ছিল। কিন্তু সর্বশেষ ঈদের দিন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মানে পরামর্শে এই বৈঠকটি আর কি ত্বরান্বিত হচ্ছে। এবং এখন আমরা সকলে জানি যে ডক্টর মোহাম্মদ ইউনূস অর্থাৎ প্রধান উপদেষ্টা, সে লন্ডনে সফররত আছেন তার প্রোগ্রামে। তো সেই প্রোগ্রামের ফাঁকে আগামীকাল শুক্রবার লন্ডন সময় সকাল ৯টা থেকে ১১টা মিটিংটা অনুষ্ঠিত হবে। তো মূলত বাংলাদেশে এখন যে প্রধান যে এজেন্ডা, সেটা হচ্ছে নির্বাচনের রোডম্যাপ নিয়ে, যেটা বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো এই রোডম্যাপ ঘোষণার জন্য দীর্ঘদিন ধরে সরকারের প্রতি একটা চাপ বা দাবি জানিয়ে আসছিলেন। তার প্রেক্ষিতে ঈদের আগে প্রধান উপদেষ্টা তার জাতির উদ্দেশ্যে ভাষণে এপ্রিলের ফার্স্ট উইকে আর কি নির্বাচনের একটা সম্ভাবনার কথা সে উল্লেখ করেছেন। বাট সেটাকে বিএনপি ওইভাবে অ্যাকসেপ্ট করে না। বিএনপি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাচ্ছে। তা আশা করি এই মানে আমাদের যেটা এই পর্যন্ত আমাদের কাছে যেগুলো তথ্য আছে, মূলত হচ্ছে কালকে বৈঠকে প্রধান এজেন্ডাই থাকবে নির্বাচনের রোডম্যাপ। সেটা হয়তো ডিসেম্বরের নির্বাচনের দাবিটাই তারা উত্থাপন করবে, বিএনপি যে প্রধান আছেন বা বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর বাইরে হয়তো আপনার সংস্কার নিয়ে কথা হবে, বিচার নিয়ে কথা হবে, এর সঙ্গে হয়তো জুলাই সনদ নিয়ে কথা আসবে ওখানে। মোটামুটি সামগ্রিক দেশের যা কিছু আছে মোটামুটি সব কিছু নিয়ে 2 ঘন্টা বৈঠকে সব বিষয় নিয়ে আলোচনা হবে বলে আমরা জানতে পারছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার এই বৈঠকটি রাজনৈতিক মহলে আসলে কতটা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন? যে আমি শুরুতে যেটা বললাম, বিএনপি হচ্ছে এখন বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। তো সেই রাজনৈতিক দলের এটা হচ্ছে একটা প্রধান স্টেক হোল্ডারও যদি বলা হয়, বাংলাদেশের একটা অন্যতম স্টেক হোল্ডার হচ্ছে বিএনপি। তো এই দলের প্রধানের সঙ্গে বৈঠকে আমাদের যে একটা রাজনৈতিক যে অস্থিরতা বা রাজনৈতিক যে অনিশ্চয়তা বা নির্বাচনী যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, এটা অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আমরা যখন কথা বলেছি, তারাও এটাকে খুব ভালোভাবে সাধুবাদ জানানো হয়েছে যে এই প্রধান দুই দেশের এক ধরনের একটা রাজনৈতিক দলের প্রধান কর্ণধার আর একটা দেশের এখন যে কর্ণধার, এই দুই শীর্ষ নেতার বৈঠকে দেশের ভবিষ্যৎটা অনেকটাই নির্ধারিত হবে বলে তার প্রত্যেকের প্রত্যাশা। এবং যে অস্থিরতা বা যে অনিশ্চয়তা তৈরি হয়েছে সেটাও কেটে যাবে বলে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তারা প্রত্যেকে এটা প্রত্যাশা করেন এবং এটা সকলেই এটা খুব ভালোভাবে গ্রহণ করেছে বলে আমরা জানতে পারি। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কি বিএনপির জন্য কোনো বার্তা থাকবে কিনা, এই বিষয়ে কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? হ্যাঁ, অবশ্যই সেখানে তো সরকারের তরফ থেকে যে তাদের যে এজেন্ডা, অবশ্যই সেগুলো সেখানে উত্থাপিত হবে বলে মনে হচ্ছে। এর মধ্যে সংস্কার নিয়ে যেসব টপিক্সে বিএনপির সঙ্গে এখনও মতবিরোধ থাকতে পারে, বিচার নিয়ে যদি এদের কোনো সংশয় থাকে সেটা নিয়ে হতে পারে, যাতে আগামীতে আর একটা ফ্যাসিবাদ তৈরি না হতে পারে সেইটা নিয়ে এই সরকার কাজ করতেছে, যার কারণে সংস্কার কমিশন গঠন করেছে, ঐক্যমত কমিশন গঠন করেছে। তো এই সবগুলো বিষয় নিয়ে যেহেতু দুই শীর্ষ নেতা যখন বৈঠক বসবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা অবশ্যই আসবে বলে আমার কাছে মনে হয়।
অর্থাৎ আগামী রাষ্ট্র বিনির্মাণে মানে একটা ভালো বা উন্নত রাষ্ট্র বিনির্মাণে যতগুলো পদক্ষেপ আছে দুই পক্ষই সেগুলো নিয়ে আলোচনা করবে বলে আমার। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের যেই প্রত্যাশা করছে বিএনপি, সেটি আসলে অন্তর্বর্তী সরকার কিভাবে দেখছে, এই বিষয় নিয়েও কি কোনো জটিলতা তৈরি হতে পারে কিনা এই বৈঠকে? না, জটিলতা তৈরি হবে বলে আমাদের মানে বিশ্বাস আমরা করি না। আমাদের প্রত্যাশা হচ্ছে জটিলতা কাটবে। দুই শীর্ষ নেতা বা দুইজন একজন রাষ্ট্রের অভিভাবক যদি বলা হয় প্রধান উপদেষ্টাকে, যিনি রাষ্ট্রের সবচেয়ে ক্রুশিয়াল মোমেন্টের রাষ্ট্রের হাল ধরেছেন এবং সে বিশ্ব বরণে মানে সারা বিশ্বই তাকে চেনেন এক নামে, মানে বিশ্ব নন্দিতও বলা যায়, বাংলাদেশের একমাত্র নোবেল লরেট। তো তার কাছ থেকে এখানে বসার পরে আমার বিশ্বাস যে এখানে সমস্যার সমাধান হবে, সমস্যা আরও প্রকট হবে সেটা তো আমরা মনে করি না এবং প্রত্যাশাও করি না। তবে ডিসেম্বরে বিএনপি কেন নির্বাচন চায় সেটা সে তার যুক্তি উত্থাপন করবে, ওদিকে সরকার কেন দিতে পারবে না সেটা তারা উত্থাপন করবে। এই দুই পক্ষের কথার মধ্যে দিয়ে মানে টেবিল ওয়ার্কিংয়ের মধ্যে দিয়ে একটা সমাধান আসবে। সেখানে এপ্রিলে নির্বাচন হলে কী কী সমস্যাগুলো হবে, যেটা বিএনপি বারবার বলে আসছে যে রোজার মধ্যে তাহলে আমাদের নির্বাচনী প্রচার, কারণ ফেব্রুয়ারিতে আপনার রোজা শুরু হবে। তো রোজার মধ্যে নির্বাচনী প্রচারণা যেটা হয় বাংলাদেশের নির্বাচন মানে তো আমরা সকলে জানি এটা একটা উৎসব। তো রোজার মধ্যে সেই উৎসব পালনটা ক্রিটিক্যাল, এটা বাংলাদেশে কখনই হয় নাই। রোজার মধ্যে প্রচারণা, তো এর মধ্যে আপনার এসএসসি পরীক্ষা আছে, আবার আছে গরম আবহাওয়ার একটা বিরূপ একটা আছে, ওই সময় ঝড় তুফানও অনেক সময় আসে, হয় আর কি, বৃষ্টিও হয়। এই সবগুলো যে প্রতিবন্ধকতা সেগুলো নিয়ে বিএনপি তার পক্ষে অবস্থান নেবে। আর সরকারও হয়তো বলবে সংস্কার করতে আমাদের হয়তো সময় নিচ্ছে, বা একটু তারা মানে সকল দলের মতামত নিয়ে হয়তো তারা নির্বাচনে। তো এই দুই পক্ষের আলোচনার টেবিলে একটা আমার বিশ্বাস একটা মধ্যম পন্থা একটা সমাধান আসবে বলে আমার বিশ্বাস করি। এই বৈঠকটিতে বিএনপির পক্ষ থেকে আর কারা অংশ নিচ্ছেন, তাদের কি বার্তা? আমাদের জানা মতে বৈঠকটা হবে 1-to-1, সকাল 9টা থেকে লন্ডন টাইম সকাল 9টা থেকে 11টা পর্যন্ত বৈঠকটা অনুষ্ঠিত হবে। এই বৈঠকটিকে উদ্দেশ্য করে আমাদের মানে বিএনপির যে স্থায়ী কমিটি, সর্বোচ্চ নীতি নির্ধারণী স্থায়ী কমিটির নেতা সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী পরশুদিন অলরেডি লন্ডনে গেছেন। সে আমাদের জানা মতে সে হয়তো মিটিংয়ে থাকবেন না, কিন্তু মানে তারেক রহমান সাহেব এবং ইউনূস সাহেব মিলেই বৈঠকটা হবে। এখন পর্যন্ত আমাদের কাছে সেই মেসেজই আছে। তবে এখানে আমরা আরও যেটা জানতে পারলাম যে লন্ডন বিএনপি নেতাকর্মীরা কালকে 9টায় বৈঠক হবে, কিন্তু তারা 7:30টায় ওখানে হোটেলের সামনে অবস্থান নেবে এই বৈঠকটাকে নিরবিচ্ছিন্ন করার জন্য। এবং আমরা যেটুকু জানতে পারলাম ওখানে একই সময় নাকি আওয়ামী লীগও, লন্ডন আওয়ামী লীগের নেতাকর্মীরাও ওখানে কর্মসূচি ঘোষণা করেছে, ওখানে ডক্টর ইউনূস সাহেবের বিরোধিতা করে। তো ওইটা মানে ওখানে এক ধরনের উৎসব মুখরও আছে বিএনপির নেতাকর্মীদের মধ্যে, কিন্তু বৈঠকটা মানে 1-to-1 হবে বলে আমাদের এখন পর্যন্ত আমরা জানতে পারলাম। নির্বাচন নিয়ে যেহেতু এই বৈঠকটি মূল প্রাধান্য পাচ্ছে, এই বিষয়ে আরেকটু জানতে চাই। প্রধান উপদেষ্টা কিন্তু একটি মন্তব্য করেছিলেন যে একটি মাত্র দল চাচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হোক। তারপর পরই ইশরাক হোসেনের একটি দেখলাম আমরা তার বাসভবনের সামনে আন্দোলন হয়েছে তাকে মেয়রের পদ ফিরিয়ে দেওয়ার জন্য। এর ছাড়াও সংস্কারের যে মতবিরোধ বিএনপির সঙ্গে এই সংস্কার কমিটির হয়েছে, সেগুলো নিয়ে কিন্তু অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির একটি দূরত্ব তৈরি হয়েছিল, মতবিরোধ তৈরি হয়েছিল, বাকবিতণ্ডাও চলছে। এই বৈঠকটি থেকে আসলে কতটা এই দূরত্ব কমবে বলে মনে করছে বিশ্লেষকরা? এবং আপনি বেশ কিছুদিন ধরে, অনেক বছর ধরে এই সাংবাদিকতার, বিএনপির এই বিটেক সাংবাদিকতা করেন, আপনার কাছে কি মনে হচ্ছে? আসলে সংস্কার নিয়ে শুধু দূরত্ব না, অনেকগুলো বিষয়তে মানে আপনার মত বিরোধ বিএনপির সঙ্গে আমরা স্পষ্ট দেখতে পাই আর কি। এর মধ্যে নির্বাচনের রোডম্যাপটা, যেটা সরকার ক্ষমতা গ্রহণের বা দায়িত্ব গ্রহণের পরপরই কিন্তু বিএনপি একটা রোডম্যাপ প্রত্যাশা করেছিল বা দাবি জানিয়েছিল। সেই রোডম্যাপটা আপনি ডিসেম্বরে দেন বা জানুয়ারিতে দেন, যেটাই দেন, একটা রোডম্যাপ চাচ্ছিল তারা, কিন্তু টাইমলাইন প্রথমে দেয়নি যে আমাকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে বা জানুয়ারির মধ্যে নির্বাচন দিতে হবে। বিএনপি কিন্তু যখন রোডম্যাপটা পাচ্ছিল না তখন কিন্তু অলরেডি তারা এক ধরনের দিল জুলাইয়ের মধ্যে নির্বাচন হতে হবে, তো দেওয়া যায় বা করা সম্ভব। তো সেখান থেকে আবার ডিসেম্বরে আসছে। তো মূলত হচ্ছে সরকারের সঙ্গে কিন্তু শুধু নির্বাচনী রোডম্যাপ নিয়ে একটু দূরত্ব তা না। বিএনপির পক্ষ থেকে বারবার অভিযোগ করা হচ্ছিল যে তারা একটা দলকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে,
বিশেষ করে এনসিপি দিকে ইঙ্গিত করে বলা হয়েছিল যে একটি দল এই সরকারের তত্ত্বাবধানে বা সরকারের আশীর্বাদ পুষ্ট হয়ে একটি দল গঠন করেছে, যে দলের প্রতিনিধি অলরেডি এই সরকারে আছে, তারা অলরেডি 2 জন উপদেষ্টার পদত্যাগ, ছাত্রদের সঙ্গে সম্পৃক্ততার কারণে 2 জন উপদেষ্টা পদত্যাগ দাবি করেছেন। তারপরে দলটির পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়েছে যে এই সরকারে অনেক গুরুত্বপূর্ণ লোক আছেন যারা বিগত দিনে সরিয়েছে, মানে ফ্যাসিবাদী দোসরদের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এর বাইরে আরও অভিযোগ আছে প্রশাসন, তারপরে স্থানীয় সরকার নির্বাচন, তারপরে সরকারের এক এক সময় এক এক উপদেষ্টার বক্তব্য নিয়ে বিএনপি নেতারা এটা নিয়ে বিরক্ত প্রকাশ করেছেন। মূলত হচ্ছে সব কিছু মিলিয়ে হচ্ছে বিএনপির মানে একটাই দাবি, মূল এজেন্ডাই ছিল রোডম্যাপ ঘোষণাটা নিয়ে। তো এই বৈঠকের মাধ্যমে আমার বিশ্বাস যে এই দূরত্বটা অনেকটাই কমে আসবে, যেহেতু বিএনপির শীর্ষ নেতার সঙ্গে তার বৈঠকটা হচ্ছে, সেখানে অনেকটাই এই দূরত্ব মানে কাটাইয়া উঠে যাবে বলে আমার কাছে মনে হয়। কামরুল হাসান, আমরাও প্রত্যাশা করছি এই 2 শীর্ষ নেতার বৈঠকটি থেকে জনমানুষের জন্য কল্যাণের একটি বার্তা আমরা পাবো। সমকাল সংবাদ পর্যালোচনায় আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল সমকাল সংবাদ পর্যালোচনার আজকের বিষয়। অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আমরা আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত সমকালের সঙ্গে থাকুন এবং দেশ বিদেশের সর্বশেষ সংবাদগুলো সবার আগে জানতে www.সমকাল.com চোখ রাখুন।